নমস্কার, ডিজিটাল খবরিলালে আপনাদের সবাইকে স্বাগত। কর্ম করিয়া যাও, ফলের আশা করিও না, এই কথাটা আমরা বহুবার শুনেছি। কিন্তু রাজনৈতিক যারা নেতা নেত্রীরা আছেন তারা কর্ম করবেন বা কোনো কিছু বলবেন বা কিছু করবেন, কিন্তু ফলের আশা করবেন না, এমনটা তো হতে পারে না। সম্প্রতি আমরা দেখলাম যে ব্রিগেডে লক্ষ কণ্ঠের গীতা পাঠ, এবং সেটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের নাম তুলেছে, এমনটাই দাবি করা হচ্ছে। অনেকেই বলছেন এর পেছনে একটা রাজনৈতিক অভিসন্ধি আছে এবং সেটা বিজেপির, এবং এই নিয়ে বিস্তর এক পক্ষ আরেক পক্ষকে বিধছে, তার পাল্টা কেউ নিজেদের আত্মপক্ষ সমর্থনে কথা বলছে। কিন্তু সম্প্রতি যে পরিস্থিতি হলো বিবেকানন্দকে ঘিরে বা বিবেকানন্দকে নিয়ে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, তাতে স্বয়ং বিবেকানন্দ যদি এই মুহূর্তে এই ধরাধামে জীবিত থাকতেন, তাহলে মনে মনে তিনি সেই আলেকজান্ডার নাটকের বিখ্যাত উক্তিটা হয়তো আওড়াতেন, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। কেন বলছি এই কথা? কারণ বিবেকানন্দের বলা সেই বিখ্যাত উক্তি, গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, সেটাও এখন রাজনৈতিক তরজার বিষয়বস্তু। বাঙালিরা রাজনীতি প্রবণ, এটা সবাই জানে, সব কিছুতেই তারা রাজনীতি খোঁজে, আমাদের রক্তে রাজনীতি, এরকম কথা কিন্তু বলা হয়। কিন্তু তাই বলে বিবেকানন্দ? সত্যি ভাবা যায় না। কিন্তু কি কারণে হঠাৎ করে এরকম বিবেকানন্দ এসে আবির্ভূত হলেন ব্রিগেডের গীতা পাঠের এই আবহে? চলুন একবার শুনে নেওয়া যাক। ব্রিগেড ময়দানে রবিবার লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানকে কটাক্ষ করে উদয়ন গুহ বলেন, বিবেকানন্দ বলেছিলেন যুব সমাজের শরীর ঠিক রাখতে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক ভালো। ফুটবল খেললে শরীর মন তাজা থাকে। ওরা গীতা পাঠ না করিয়ে ফুটবল খেলার আয়োজন করতেই পারত, তাহলে যুবকদের শরীর মন তরতাজা হতো। কিন্তু ওরা এসব করছে যাতে আরও বেশি করে হিন্দু ভোট পেতে পারে। ভোট পাওয়ার জন্যই ধর্মের সুরসুরি দিচ্ছে ওরা। শুনলেন, দেখলেন, কি মনে হয়? বিবেকানন্দ যে আবহে বলেছিলেন কথাটা, সেটা নিশ্চয়ই জাতির এবং দেশের সবার ভালোর জন্যই বলেছিলেন, যুব সমাজের ভালোর জন্যই বলেছিলেন। কিন্তু উদয়ন গুহ যেভাবে বললেন কথাটা, সেটা কি সত্যি সেই আঙ্গিকে বলা, না এটাকে রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক হাতিয়ার করে বলা, সেটা তো সবাই বুঝতে পারছেন। কিন্তু এখন যেটা নিয়ে আরও বিতর্ক বেড়েছে, পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার করা একটি উক্তি। কি বলেছেন তিনি, চলুন দেখে নেওয়া যাক। মাঝে বাংলা কিছুটা ডিরেল হয়েছিল বামপন্থীদের দ্বারা। এই এখন দেখতে পাচ্ছেন না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, ফুটবল খেলা গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন, তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি। দেখলেন আপনারা, ব্রিগেডের মাঠে গীতা পাঠের অনুষ্ঠানে কিন্তু প্রথম দিকে একটু হলেও কোথাও না কোথাও গিয়ে সেই অনুষ্ঠানের সাফল্য নিয়ে একটু হলেও সন্দেহ ছিল উদ্যোক্তাদের মনে। কারণ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তার আসার কথা ছিল, সেই অনুযায়ী গোটা শহর জুড়ে ব্যানার পোস্টার পড়ে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি আসতে পারলেন না। তিনি একটি বার্তা পাঠালেন, কিন্তু তাতেও অনুষ্ঠানের জৌলুস কোথাও কমে যাবে কিনা সেই নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ ছিল। কিন্তু সমস্ত সন্দেহকে একেবারে ভুল প্রমাণ করে কিন্তু আমরা দেখলাম যথেষ্ট জনসমাগম, বিশ্ব রেকর্ড হলো, এবং এক কথায় বলতে গেলে অনুষ্ঠান কার্যত সফল। এবং যেটা বলা হচ্ছে, রাজনীতি মহল মনে করছে, রাজনৈতিক যারা ব্যক্তিত্ব তারা যেটা মনে করছেন, যে এর পিছনে যতই বলা হোক এটা অরাজনৈতিক একটা উদ্দেশ্যে করা, একটি ধর্ম চর্চার কেন্দ্র হিসাবে এটাকে দেখা উচিত, কিন্তু তা সত্ত্বেও এর পেছনে বিজেপি নেতৃত্বের যে প্রচ্ছন্ন প্রভাব রয়েছে আমরা দেখেছি। শুভেন্দু অধিকারী তিনি পর্যন্ত গিয়ে বারংবার মাঠ পরিদর্শন করেছেন, পরিস্থিতি খতিয়ে দেখেছেন। ফলে সেখানে বিজেপি নেতৃত্বের যে প্রবল প্রভাব রয়েছে এটা অনস্বীকার্য। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা সফল অনুষ্ঠানে বিজেপি যেখানে নিজেদের কলার তুলবে, সেখানে বিজেপিকে কোনোভাবেই ফাঁকা ময়দান দেওয়া যাবে না। কারণ গীতাতেই বলে দিয়েছে, যুদ্ধক্ষেত্রে সবই সম্ভব, সবই ন্যায়, সবই ন্যায্য। আর গীতার সেই উক্তিকে মাথায় রেখেই কিন্তু তৃণমূল নেতৃত্বও মাঠে নেমে পড়েছেন। তাদের অস্ত্র এই মুহূর্তে বিবেকানন্দ। বিবেকানন্দকে অপমান করেছেন, বিবেকানন্দকে অসম্মান করেছেন সুকান্ত মজুমদার। তিনি আদৌ ইন্টেনশনালি কথাটা বলেছেন কি বলেননি, সেটা সত্যি কথা বলতে সেটা কারোরই জানা নেই। কিন্তু যে বক্তব্য তিনি বলেছেন, সেই বক্তব্যতে বিবেকানন্দকে, বিবেকানন্দের ভাবমূর্তি, তার মতাদর্শকে ঘোর অপমান করা হয়েছে। এই নিয়ে কিন্তু সোচ্চার হয়ে উঠেছে তৃণমূল নেতৃত্ব। চলুন দেখে নেওয়া যাক তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, তার বক্তব্যটা ঠিক কি।
যদি গীতার প্রতি, যদি এই ধর্মের প্রতি এদের সত্যিকারের আন্তরিক কোনো শ্রদ্ধা সম্মান থাকতো, ওই মাঠে দাঁড়িয়ে আজকে রাজনৈতিক তরজা হতে পারে না, যেটা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা করলেন। পাশাপাশি সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে অপমান করলেন। এটাই আমাদের বক্তব্য, যে আমরা প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, এবং সুকান্ত মজুমদারকে স্বামী বিবেকানন্দকে যেভাবে অপমান করেছেন তার মন্তব্য প্রকাশ্যে প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। পিছিয়ে নেই তৃণমূল নেত্রী শশী পাজাও, তারও কিন্তু একেবারে মুহুর্মুহু আক্রমণের মুখে সুকান্ত মজুমদার। রীতিমতো সুকান্তকে ক্ষমা চাইতে হবে, সুকান্ত মজুমদারকে রীতিমতো জনসমক্ষে ক্ষমা চাইতে হবে, এমনই দাবি তার। কি বলছেন তিনি, চলুন সেটাও একবার দেখে নেওয়া যাক। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা খণ্ডন জানাই, নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। সুকান্ত মজুমদার, আজকে আপনি স্বামীজিকে অপমান করলেন, আপনাকে অবশ্যই এই মুহূর্তে তৎক্ষণিক ক্ষমা চাইতে হবে। আমরা বরাবরই দেখেছি ভারতীয় জনতা পার্টি বাংলা মনীষীদের অপমান করেছে। আমরা বারবার বলছিলাম যে যত লোকসভা নির্বাচন দোরগোড়ায় আসছে, তত কিন্তু ঘন ঘন নাটকীয় পট পরিবর্তন হয়ে যাচ্ছে বঙ্গের রাজনীতির। আজকে যেটা ইস্যু, কাল সেটাকে ছাড়িয়ে অন্য একটা ইস্যু সামনে চলে আসছে। কাল অবধি ভাবা যায়নি যে আজকে কি হবে, কিন্তু এই যে নাটকীয় পথ পরিবর্তনে বিবেকানন্দ আজকে এই রাজনীতির একটা অন্যতম চরিত্র হয়ে দাঁড়ালেন, এটাই বা কে ভেবেছিল? কে ভেবেছিল যে বহু পুরনো সেই বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার যে প্রসঙ্গ, সেটাও আজকে প্রাসঙ্গিক হয়ে উঠবে? অমিত শাহের যাত্রার সময় মিডিয়াকে অন্তত এটা অনুরোধ করা হবে যে আপনারা একটু বিশেষভাবে নজর রাখবেন যাতে কোনো না কোনো মূর্তি বা বাঙালি মনীষীদের মূর্তি যেন ভেঙে না দেয় বিজেপির কর্মী সমর্থকরা। ব্রাত্য বসু এই কথা বলছেন। ফলে কোথাও না কোথাও গিয়ে গীতাপাঠ থেকে হঠাৎ করে 24 ঘন্টার মধ্যে মূর্তি ভাঙার রাজনীতি থেকে শুরু করে বাঙালি মনীষীদের অপমানের রাজনীতি, কোথাও না কোথাও এই পট পরিবর্তন, এই ঘন ঘন নাটকীয় পট পরিবর্তন বোধহয় কোনো সাসপেন্স থ্রিলারেও দেখা যায় না, যেটা আমরা এখন দেখছি। এবং আমরা এটাও বুঝতে পারছি যে যত নির্বাচন আরও কাছে আসবে, আরও আমাদের দরজার কাছে নির্বাচনের উত্তাপ এসে পৌঁছবে, ততই এই নাটকের বা এই রাজনৈতিক যে কলহ বলা যেতে পারে, সেটার মাত্রা আরও চড়বে, আরও চড়বে। কিন্তু তাতে লাভ হচ্ছে কার? এটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন এই মুহূর্তে। কোথাও না কোথাও গিয়ে আমরা নিজেদের মনীষী, নিজেদের বাঙালি ভাবনা চিন্তা, বাঙালি কৃষ্টি, সেটাকে কোথাও গিয়ে অপমান করছি না তো? কোথাও না কোথাও রাজনীতির যুদ্ধে জিততে গিয়ে আমরা বাঙালি হয়ে বাঙালিত্বকে হারিয়ে দিচ্ছি না তো? প্রশ্ন থাকবে আপনাদের কাছে, আমাদের দর্শকদের কাছে। এবং আপনাদের যদি মনে হয় যে এই ব্যাপারে আপনারা সহমত কিংবা এই ব্যাপারে আপনারা দ্বিমত পোষণ করছেন, মন খুলে কমেন্ট বক্সে আপনাদের সমস্ত মতামত জানান। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আমরা। এবং আপনারা দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল, কারণ ডিজিটাল খবরিলাল এরকমই খবরের আড়ালে লুকিয়ে থাকা খবরগুলোকে আপনাদের সামনে তুলে আনে। কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।